আপনি আইনজীবী হন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হন, এই সরকারের মন্ত্রী হন, এমপি হন, চেয়ারম্যান হন, যেই হন, আসুন সকলে মিলে একটি গণতান্ত্রিক দেশ আমরা প্রতিষ্ঠিত করি। আমরা সকলে আইন মেনে চলি, আইনকে সম্মান দিই, আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, যেন বাকি যারা গণমানুষ রয়েছেন তারা যেন বোঝে যে আইনের ছাত্র হলে, আইনের শিক্ষার্থী হলে, আইনজীবী হলে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হলেও তাদেরকেও আইন মেনে চলতে হয়। যদি না হয় তাহলে তাদেরও দণ্ড পেতে হবে, তাদেরও বিচার রয়েছে। পথের কথন আলোচনায় স্বাগতম। চারদিকে কিছু প্রশ্ন উঠেছে, আমাদেরকেও মানুষ জিজ্ঞেস করছে যে যারা কিনা আইনজীবী তাদেরকে কি আইন মেনে চলতে হয়, আর যারা আইনজীবী সমিতির সভাপতি থাকবেন তাদেরকে কি আইন মেনে চলতে হয়, আর যারা বয়োজ্যেষ্ঠ আইনজীবী থাকেন তাদের বেলায় অপশন কি। আমরা এই বিষয়টির জবাব কী দিব? মানুষ উদাহরণ দাঁড় করাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সভাপতির যে কাণ্ডটি ঘটিয়েছিল 2023 সালে, চারদিকে নিন্দার ঝড় উঠেছিল। অবশেষে হাইকোর্টে সেই জেলা আইনজীবী সমিতির সভাপতিকে ডেকে নিয়ে তিরস্কার করা হয়েছিল। কিন্তু মানুষ তারপরে প্রশ্ন করেছে, তাহলে তিরস্কারই কি যথেষ্ট ছিল? মানুষ কত কথাই বলুক, মাননীয় আদালত যেটিকে সঠিক মনে করেছেন সেটিই করেছেন। আবার আমরা দেখতে পেলাম গত মঙ্গলবার 24 তারিখ বরিশাল জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবী, সম্মানিত সভাপতি, জেলা আইনজীবী সমিতির সভাপতি, তিনি যথারীতি গেলেন অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। যাওয়ার পর বাকিটা আমরা ভিডিওতে সকলেই দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন গণমাধ্যমে, ইউটিউবে মানুষ ভিডিওটি দেখেছে। মানুষ আশা করে যারা বিজ্ঞ আইনজীবী তারা দায়িত্বশীল আচরণ করবেন। আবার একটি জেলা আইনজীবী সমিতির মধ্যে যিনি সভাপতি হবেন তার তো সেই আইনজীবী যে পেশায়, সে আইনি পেশায় তার দীর্ঘ একটি জার্নি থাকে। সেই জার্নি থেকে বাকি যারা জুনিয়র আইনজীবী থাকবেন, যারা কনিষ্ঠ আইনজীবী থাকবেন, তরুণ আইনজীবী থাকবেন, তারা অনেক কিছু শিখবেন। এটাই তো সকলের প্রত্যাশা। যারা আইনাঙ্গনে যাননি তারা সেই কোর্ট প্রসিডিউর কি, লিগ্যাল প্রসিডিউর কি, তারা সেটা জানে না। তারা একটি কমন বিষয় মনে করেন যে আদালতের প্রতি সম্মান দেখাতে হবে। আমরা যদি তাকাই বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার 1972 সেটার দিকে, তাহলে আমরা দেখব একজন আইনজীবী তার কী দায়িত্ব রয়েছে আদালতের প্রতি, কী দায়িত্ব রয়েছে মোয়াক্কেলের প্রতি, কী দায়িত্ব রয়েছে তার কলিগদের প্রতি, এরকম 4টি বিষয় উল্লেখ করা রয়েছে। তাহলে যদি আমরা দেখি সেই বরিশাল বর্তমানে জেলা আইনজীবী সমিতি তারা মোয়াক্কেলদের প্রতি কী আচরণ করছেন, আদালত কি তার সঠিক কার্যক্রমটি চালাতে পারছেন? আইনজীবীরা যদি অসহযোগিতা করেন তাহলে কিভাবে সেটি সম্ভব? আবার যদি তাকাই যে আদালতের প্রতি যে সম্মান প্রদর্শন, সেটা তো আইনজীবীর প্রধান দায়িত্ব। তাহলে সেটি যদি প্রধান দায়িত্ব হয় তাহলে আমরা যা দেখলাম তাহলে সেটা কি? যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভির ফুটেজে দেখা যায় আদালতের এজলাসে ঢুকে বেশ কয়েকজন আইনজীবী হট্টগোল করছেন। আপনাদের কোনো যদি শুনানি করতে না চান স্বাধীনতা দিতে পারেন। যদি শুনানি করতে
আমরা কিন্তু ঘুষ খাই না, এটা গেছে না, আমরা ঘুষ খাই গেছে না, আমরা তাকে গেছে না, এটা সম্পূর্ণ আমরা করি না, সম্পূর্ণ আমি কিন্তু কথা শোনেন না, আমরা শোনা দিব এখানে এর ফয়সালা কী করবেন? আদালত কী করতে হবে? আবার দেখলাম যে যথারীতি সেই আইনজীবী গ্রেফতার হলেন। এটি হচ্ছে আশার আলো, মানুষ এটি দেখতে চেয়েছে। সে আইনজীবী সমিতির যে সভাপতি তিনি গ্রেফতার হলেন। তারপর থেকে অন্যান্য যারা বিজ্ঞ আইনজীবী রয়েছেন সমিতির, তারা বিক্ষোভ প্রদর্শন করছেন, তারা মিছিল করছেন, তারা মিটিং করছেন এবং বলছেন আইনজীবী সমিতির সভাপতির জামিন না মঞ্জুরটিকে ভালোভাবে নিচ্ছেন না। তারা শর্ত দিয়েছেন যে এই সকল শর্ত মানতে হবে। তাহলে এই আইনজীবী সমিতি আর বিচারিক কার্যক্রম সেটিকে আবারও মুখোমুখি অবস্থানে চলে যাবে। মানুষ কি সেটা দেখতে চায়? আমরা মনে করি উচ্চ আদালত সেখানে হস্তক্ষেপ করবেন, আইন মন্ত্রণালয় সেখানে হস্তক্ষেপ করবেন, ঘটনাটি আর অযাচিতভাবে না বাড়ুক সেটি আমাদের কাম্য। আমরা যারা আইনের উচ্চতর বিভাগের ছাত্র ছিলাম, তাহলে আমরা যখন কিনা এই আইনজীবী, এই আইনাঙ্গন, এই বিচারিক প্রক্রিয়া এগুলো নিয়ে কথা বলছি, তখন কি সেটি ভুল হচ্ছে? আমরা মনে করছি না যে ভুল হচ্ছে। আমরা মনে করি সেটি আমাদের দায়িত্ব। আবার যখন মানুষ বিচারাঙ্গনে এসে ফিরে যাবে, এটি তার অধিকারের লঙ্ঘন হয়, আমরা সেটিও চাই না। আমরা যখন সমাজকর্মী হিসেবে কাজ করি, আমরা যখন মানবাধিকার নিয়ে কাজ করি, তখন আমরা মনে করি আইনাঙ্গনে যারা বিচার প্রাপ্তির জন্য আসবেন তাদেরকে তাদের সেই ন্যায্য অধিকারটি দিতে হবে। আরেকটি কথা উঠেছে, যারা পুলিশ, যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তাদেরকে কি আইন মেনে চলতে হয়? তাহলে এই সকল প্রশ্ন কেন উঠছে? যখন কিনা আইনের ব্যত্যয় ঘটে, যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মতো সংগঠন জবাবদিহিতার ঊর্ধ্বে চলে যায়, মানুষ যখন এরকম মনে করে তখন তারা প্রশ্ন করে। আমরা দেখেছি সোহরাওয়ার্দী উদ্যানের কিছু ঘটনা। তাহলে দায়িত্বরত যিনি প্রধান কর্মকর্তা ডিসি মাসুদ সাহেব, তিনি গণমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন, দুঃখ প্রকাশও করেছেন এবং বলেছেন যে সকল পুলিশ সদস্য অতি উৎসাহী হয়ে এই ধরনের কাণ্ড ঘটিয়েছেন তাদের বিরুদ্ধে তারা ব্যবস্থা নিয়েছেন। আমরা আরেকটি ঘটনা দেখেছি, এর পরবর্তীতে আরেকজন শিক্ষার্থী সে দৌড়ে পালাচ্ছিল, সে বুঝতে পারেনি হঠাৎ করে কী ঘটনা ঘটলো, তাকে ধরে ফেললো পুলিশ সদস্যরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সদস্য তারা ধরার পর তারা বুঝতে পারলেন যে এই শিক্ষার্থীটির কোনো অপরাধ ছিল না। তাকে অন্যান্য পুলিশ সদস্যরা যখন ছেড়ে দিচ্ছে, তখন আরেকজন পুলিশ সদস্য তার কানের মধ্যে একটি চাপড় দিয়ে দিলেন। তাহলে সেটি কেন? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী, তাদেরকে নিয়ে যত কথোপকথনই থাকুক, কেউ হয়তো বলবেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার ভিতর দিয়ে তারা যতটুকু না জ্ঞান অর্জন করে তার চেয়ে বেশি অহংকার অর্জন করে। এ সকল বিতর্ক এখানে কি সঠিক হবে? তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী থাকবে তারা সবাই ধোয়া তুলসী পাতা থাকবে, এরকম বিতর্কও তোলা হচ্ছে। আমরা মনে করছি না সেটিকেও আমলে নেওয়া উচিত। আমরা বলতে চাই, যদি সে অপরাধও করে থাকে তাহলে এইভাবে পুলিশ সদস্য তার কানের মধ্যে এভাবে থাপ্পড় দিতে পারেন না, তাকে আদালতে সোপর্দ করতে হবে, এটি সঠিক নিয়ম। এখন প্রশ্ন যেটি আসে, তাহলে যারা এই সকল অপারেশনে যান, এই সকল কর্মকাণ্ডে যান, তাদের ট্রেনিংটি আসলে কি? একজন শিক্ষার্থীর প্রতি তার যে শিক্ষাগত যোগ্যতা সেগুলো কি তারা বিবেচনায় নেবেন না? সেই পরিবেশটিকে কি তারা বিবেচনায় নেবেন না? তাদের প্রতি কী ধরনের আচরণটি করা দরকার সেটি কি তারা তাদের এই বোধের মধ্যে আনবেন না? আমরা ধরে নিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে যদি এরকম একটি ঘটনা ঘটে, তাহলে কি আমরা বলবো যে এটি সঠিক? না, আমরা বলবো না যে এটি সঠিক। তাহলে যারা এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য থাকবেন, আমরা মনে করি তাদেরকে ওয়েল ট্রেন্ড করা দরকার।
তাদের যে প্রশিক্ষণ এবং আইন সম্পর্কে জ্ঞান সেটি তাদেরকে রাখতে হবে। এই যোগ্যতা তাদেরকে অর্জন করতেই হবে, এর বিকল্প কিছু নেই। আমরা যারা মানবাধিকার কর্মী, সমাজকর্মী, তারা প্রতিটা কাজের মধ্যেই আইনাঙ্গনের সহযোগিতা নিতে হয় এবং এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের সহযোগিতা নিতে হয়। তাদের সহযোগিতা ছাড়া আমাদের চলে না, আমাদের চলবে না। এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মানুষ তারা মুখোমুখি কোনো বিষয় নয়। এই সমাজের আইন শৃঙ্খলা রক্ষা করাই তাদের দায়িত্ব। আমরা চাই এই দায়িত্বের পাশাপাশি আরেকটি দায়িত্ব তাদেরকে পালন করতে হবে, সেটি হচ্ছে মানুষের প্রতি যে আচরণটি হবে, মানুষকে তারা কিভাবে ডিলটা করবেন এটা তাদেরকে জানতে হবে, সেই আইনটা তাদেরকে জানতে হবে। আমরা চাই নতুন সরকার এসেছে এই বাংলাদেশে, এই সরকারটি যেরকম গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করবেন, পুনঃপ্রতিষ্ঠা করার চেষ্টা করছেন, তার যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন তারাও গণতান্ত্রিক হবেন, গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন বাহিনী হবেন। তাদেরকে মাথায় রাখতে হবে আমরা কোনো প্রকার জবাবদিহিতার ঊর্ধ্বে নই, আমাদেরকে জবাবদিহি করতে হয়। একজনের জন্যে একটি বাহিনীর বদনাম হোক সেটি আমরা চাই না, সেটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও চাইবেন না, মন্ত্রণালয় চাইবেন না, সরকারও চাইবেন না। আমরা চাই রাষ্ট্রীয় বাহিনীগুলো গণতান্ত্রিক আচরণ করুক এবং প্রতিটি মানুষ এই রাষ্ট্রের প্রতি গণতান্ত্রিক আচরণ করুক। তার দায়িত্বশীলতার জায়গায় থেকে তার আচরণটিকেও, তার কর্মকাণ্ডটিকেও সঠিক করতে হবে। আমরা সকলের কাছে আহ্বান জানাবো, আসুন আপনি আইনজীবী হন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হন, এই সরকারের মন্ত্রী হন, এমপি হন, চেয়ারম্যান হন, যেই হন, আসুন সকলে মিলে একটি গণতান্ত্রিক দেশ আমরা প্রতিষ্ঠিত করি। আমরা সকলে আইন মেনে চলি, আইনকে সম্মান দেই, আইনের প্রতি শ্রদ্ধাশীল হই, যেন বাকি যারা গণমানুষ রয়েছেন তারা যেন বোঝে যে আইনের ছাত্র হলে, আইনের শিক্ষার্থী হলে, আইনজীবী হলে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হলেও তাদেরকেও আইন মেনে চলতে হয়। যদি না হয় তাহলে তাদেরও দণ্ড পেতে হবে, তাদেরও বিচার রয়েছে। আমার বক্তব্য শোনার জন্যে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। যদি আমার বক্তব্যের সাথে কারো বিরোধিতা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, প্রয়োজনে আমরা কারেকশন নিব।